বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। একগুচ্ছ গল্পের আসর আমার এই চ্যানেলে জানাই সকল শ্রোতা বন্ধুদের অভিনন্দন। নানা স্বাদের গল্প দিয়ে সাজাই আমাদের এই চ্যানেল, তাই গল্পের শেষ পর্যন্ত শোনার জন্য সকলের কাছে অনুরোধ রইল। গল্প পাঠ ও উপস্থাপনা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থেকো। লাইক ও কমেন্ট করতেও ভুলো না কিন্তু। আজ নিয়ে এসেছি হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা গল্প জাদুকর সত্যচরণ ও দাবার ছক। রাতের ট্রেনে ঘুম আসে না চন্দনের। একটা বিলিতি পেপার ব্যাগ পড়ছিল সে, ভূতের গল্পের বই। থ্রি টায়ার কূপটা পুরো ফাঁকা। আগামীকাল সকাল থেকে কোনো এক রাজনৈতিক দল 24 ঘন্টার বন্ধ ডেকেছে। ট্রেন ভোরবেলা পৌঁছবে কলকাতাতে। ট্রেন থেকে নেমে হরতালের মুখে পড়তে হবে দেখে অনেকেই ট্রেনের টিকিট ক্যান্সেল করেছে। চন্দনের অবশ্য সে সমস্যা নেই। শিয়ালদার কাছে অক্রুর দত্ত লেনে একটা মেসে একলা ভাড়া থাকে সে। বন্ধ হরতাল যাই হোক না কেন, ট্রেন থেকে নেমে টুক করে বাড়ি পৌঁছে যাবে সে। তাই এ ট্রেনে চেপে বসেছে চন্দন। শিলিগুড়ি থেকে ছাড়ার পর থেকেই থেমে থেমে ঢিকির ঢিকির করে চলছিল ট্রেন। মালদাতে যখন ট্রেন এসে পৌঁছল তখন রাত 2টো। বইয়ের থেকে মুখ তুলে কাচের জানলার ফাঁক দিয়ে জানলার বাইরে তাকালো চন্দন। শীতের রাত, আর পরদিন হরতাল বলেই সম্ভবত স্টেশনটা কেমন যেন ফাঁকা ফাঁকা। বাইরের দিকে তাকিয়ে চন্দন মনোনিবেশ করল বইয়ের পড়াতে। বেশ অনেকটা সময় পর ট্রেনটা তুলে উঠল। যাক, আবার চলতে শুরু করেছে ট্রেন। ঠিক এই সময় কুলির মাথায় বিরাট একটা টিনের বাক্স নিয়ে হুড়মুড় করে কূপের মধ্যে প্রবেশ করলেন এক ভদ্রলোক। কুলি মাথা থেকে টিনের বড় বাক্সটা মাটিতে নামিয়ে ভদ্রলোকের হাত থেকে টাকা নিয়ে দৌড় লাগালো ট্রেন থেকে নামার জন্য। বাক্সটার ওপর চোখ পড়তে বেশ একটু অবাক হলো চন্দন। কালো রঙের বাক্সটার ডালের উপর সাদা রং দিয়ে একটা খুলি, যার আড়াআড়ি ভাবে দুটো হাড় আঁকা আছে, অনেকটা বিপদ চিহ্নের মতো। বাক্সটার মধ্যে বিস্ফোরক বা বিপজ্জনক কিছু আছে নাকি মনে মনে ভাবল চন্দন। সে এবার তাকালো তার ঠিক মুখোমুখি বসে থাকা লোকটার দিকে। শ্যামবর্ণ, ঢ্যাঙা শিরিঙ্গে চেহারা, তীক্ষ্ণ পাতলা নাকের নিচে যত্নে লালিত সরু গোঁফ। ভদ্রলোকের আঙুল ভর্তি নানা রঙের আংটি। পরনে সাদা ট্রাউজারের উপর পুরনো লাল কোট, গলাতে একটা কালো সিল্কের রুমাল বাঁধা। ভদ্রলোকের সাথে চোখাচোখি হতেই তিনি হেসে বললেন, কি ভাবছেন? আমার ওই বাক্সতে ডিনামাইট বা বিস্ফোরক আছে নাকি? চন্দন মৃদু হেসে বলল, কিভাবে বুঝলেন আমি এ কথা ভাবছি? ভদ্রলোক তার মাথার পেতে আঁচড়ানো চুলে একবার হাত বুলিয়ে নিয়ে বললেন, থট রিডিং মশাই, থট রিডিং। এটা আমার পেশার একটা অঙ্গ। 25 বছর এ লাইনে কেটে গেল মশাই। চন্দন বলল, এ লাইন মানে? ভদ্রলোক চন্দনের প্রশ্ন শুনে কোটের পকেট হাতড়ে একটা ভিজিটিং কার্ড বের করে সেটা এগিয়ে দিলেন চন্দনের দিকে। চন্দন কার্ডটা হাতে নিয়ে দেখল তাতে ইংরেজি হরফে লেখা, এস পতিতুন্ডি, দ্য গ্রেট ম্যাজিশিয়ান, হুডিনি অব ইন্ডিয়া। কার্ডের পিছনে ভদ্রলোকের ঠিকানা আর টেলিফোন নম্বর লেখা। তা দেখে চন্দন বলল, ও, আপনি ম্যাজিশিয়ান? ভদ্রলোক হেসে বললেন, হ্যাঁ, আসল নাম সত্যচরণ প্রতিদ্বন্দ্বী। মালদার এক গ্রামে শো করতে গিয়েছিলাম। শেষ হতে 10টা বাজলো। ফেরার পথে গাড়ি পাংচার হলো। ভাগ্যিস গাড়িটা লেট ছিল, নইলে মিস করতাম। ওই বাক্সে আমার ম্যাজিকের সাজ সরঞ্জাম আছে। তা আপনার পরিচয়টা? চন্দন জবাব দিল, চন্দন মজুমদার, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। শিলিগুড়ি এসেছিলাম, কলকাতা ফিরছি। জবাব দিয়ে চন্দন কার্ডটা ফেরত দিতে যাচ্ছিল। ভদ্রলোক বললেন, ওটা আপনার কাছেই থাক। থ্যাংক ইউ বলে চন্দন আবার মনোনিবেশ করল বইয়ের পাতাতে। এবার বেশ জোরে ছুটতে শুরু করলো ট্রেন।
বইটা প্রায় শেষ হয়ে এসেছিল। আধ ঘন্টার মধ্যে বইয়ের বাকি পাতাগুলো শেষ করে বইটা পাশে রাখল। এবার বাকি রাতটা এমনি বসে কাটাতে হবে চন্দনকে। সে ভদ্রলোকের দিকে তাকাতেই তার মনে হলো তিনিও কেমন যেন একটু উসকুস করছেন। এরপর জাদুকর সত্যচরণ চন্দনকে বললেন, বুঝলেন মশাই, আমার এই এক সমস্যা, রাতে ঘুম আসে না। চন্দন হেসে বলল, রাতের ট্রেনে আমারও ঘুম আসে না। ভদ্রলোক কথাটা শুনে একটু ভেবে নিয়ে বললেন, আপনি দাবা খেলতে পারেন? চন্দন বলল, ভালো না খেললেও খেলাটা জানি। সত্যচরণ সঙ্গে সঙ্গে বলে উঠলেন, খেলবেন? তাহলে বাকি রাতটা কেটে যাবে। চন্দন বলল, হ্যাঁ, খেলা যেতে পারে, ভোরের আলো ফুটতে এখনো ঘন্টা তিনেক বাকি। কথাটা শুনে জাদুকর সত্যচরণ পকেট থেকে একগোছা চাবি বের করে বাক্সটার উপর ঝুঁকে পড়ে তালা খুললেন। তারপর বাক্স হাতড়ে রোল করা একটা মোটা কাগজের মতো জিনিস আর একটা ছোট কার্ডের বাক্স পার করে চন্দনের বাড়তে এসে বসলেন। গোটানো পার্চমেন্ট কাগজের মতো জিনিসটা খুলে তিনি সেটা পাতলেন তাদের দুজনের মাঝখানে। সেটা বিপন্ন হয়ে যাওয়া একটা দাবার ছক, স্থানে স্থানে রং চটে ফেটে গেছে। এরপর কাঠের বাক্স থেকে খুঁটিগুলো বার করলেন তিনি। আকারে ছোট খুঁটিগুলো কেমন যেন ছিঁড়েছাড়হীন, মেশিনে নয়, সম্ভবত হাতে বানানো। সাদা গুটিগুলো পুরনো হয়ে হলদেটে হয়ে গেছে, আর কালো গুটিগুলো রং চটে ভেতরের সাদা অংশ বেরিয়ে পড়েছে। একটা গুটি হাতে তুলে নিয়ে নেড়েচেড়ে সেটা একটু অন্যরকম বুঝতে পেরে চন্দন জানতে চাইল, এটা কি দিয়ে বানানো? সত্যচরণ জবাব দিলেন, হাড়ের, মানুষের হাড়ের। আর এই যে দাবার ছকটা দেখছেন, এটা শিয়ালের চামড়া তৈরি। কথাটা শুনে চন্দন বিস্মিতভাবে বলল, এই অদ্ভুত জিনিস আপনি পেলেন কোথায়? জাদুকর সত্যচরণ রহস্যপূর্ণভাবে হেসে বললেন, সে গল্প আপনাকে খেলতে খেলতে বলি। সাদা ঘুঁটি নিয়ে খেলব। সেবারও আমি প্রথম সাদা ঘুঁটি নিয়েই খেলেছিলাম। ঘুঁটি সাজানো হয়ে গেল। দাবার ঘুঁটির প্রথম চালটা দিয়ে সত্যচরণ বলতে শুরু করলেন তার কাহিনী। তখন আমার বছর 25 বয়স হবে। আমার এক গুরু হংসরাজের কাছে বছর 3 শিক্ষানবিশ হিসাবে কাটিয়ে তাঁরই নির্দেশে একলা এ পেশায় নেমে পড়েছি। বেরে লোক ছিলেন হংসরাজ। তিনি ছিলেন স্ট্রিট ম্যাজিশিয়ান, ওই যাকে বলে বাজিকর। জানেন তো, রাস্তাতে জাদু দেখানো সবচেয়ে কঠিন ব্যাপার। পিঠে একটা ঝোলা নিয়ে সারা ভারতবর্ষ চষে বেরিয়েছেন তিনি। নেপাল, বার্মাতেও গিয়েছিলেন। তার ঝুলিতে যে কত অভিজ্ঞতা ছিল তার ঠিক নেই। আর তেমনই ছিল তার হাত সাফাইয়ের খেল। লোকে বলতো ইচ্ছে করলে তিনি নাকি দুহাত দিয়ে আস্ত মানুষকে হাপিস করে দিতে পারতেন। আর অসম্ভব ভালো থট রিডিংও জানতেন হংসরাজ। কোনো মানুষের দিকে তাকিয়ে তিনি গড়গড় করে বলে দিতে পারতেন তার মনের কথা। আমার গুরুর কথা বলে নিলাম এই কারণে, যে গল্প বলতে যাচ্ছি তার সাথে আমার গুরুর একটা সূক্ষ্ম সম্পর্ক আছে। চন্দন একটা চাল দিল। সত্যচরণ পাল্টা চাল দেবার জন্য একটা ঘুঁটি তুলে নিয়ে আবার বলতে শুরু করলেন তার কথা। হ্যাঁ, এবার আসল গল্প শুরু করি। গুরুর আশীর্বাদ নিয়ে তো আমি পথে নেমে পড়লাম। সম্বল বলতে একটা ছোট টিনের বাক্স। পূজা পার্বণ মেলা উপলক্ষে নানা গ্রামগঞ্জে হাটে বাজারে খেলা দেখিয়ে বেড়াই। সামান্য যা কিছু রোজগার হয় তা পথেই শেষ হয়ে যায়। মাথা গোজার আশ্রয় বলতে হয়তো কখনো কোনো ক্লাব ঘর, মন্দিরের চাতাল, স্কুল বাড়ির বারান্দা, এসব। এমনকি কবরখানাতেও রাত কাটিয়েছি আমি।
তা সেবার গেছিলাম শিকারপুর আষাঢ় আমাবস্যার মেলাতে। শিকারপুরটা কোথায়? একটা চাল দিয়ে জানতে চাইল চন্দন। টপ করে একটা গুটি খেয়ে সত্যচরণ বললেন, নদিয়ার শেষ প্রান্তে, বাংলাদেশের কাছে। মেলা যে মাঠে বসে তার পাশেই একটা শ্মশান। আসলে সেই শ্মশানকালের পূজা উপলক্ষেই মেলা বসে। দূর দূরান্ত থেকে গ্রামের মানুষরা আসে সেখানে। আমি তার আগে কোনোদিন ও মেলাতে যাইনি। একজনের থেকে খবর পেয়ে সেবারই প্রথম গিয়েছিলাম সে মেলাতে। আমি যখন বেলা 10টা নাগাদ মেলার মাঠে পৌঁছলাম, তার আগেই মাঠের আসল জায়গাগুলো দখল করে নিয়েছে অন্য ব্যবসায়ীরা। তাঁবু ঘেরা এসব বসিয়ে ফেলেছে। মেলার কর্মকর্তাদের ধরাধরি করতে তারা আমাকে একটা স্থান দিল, কিন্তু সেটা মাঠের একেবারে শেষ প্রান্তে শ্মশান লাগোয়া একটা জায়গা। আমার পেছনে কিছুটা তফাতে চিতার পোড়া কাঠ, মেটে হাঁড়ি, মৃতদেহের কাপড় এসব পড়ে আছে। শ্মশানের শেষ প্রান্তে শনের ছাউনি আর দরমার বেড়া দেওয়া একটা ঘর চোখে পড়ল আমার। স্থানীয় একজনের মুখে শুনলাম ও বাড়িতে নাকি এক ভৈরব অর্থাৎ শ্মশানচারী তান্ত্রিক থাকেন, কাল ভৈরব তার নাম। লোকে বলে তিনি নাকি মরা মানুষও বাঁচিয়ে দিতে পারেন। যাই হোক, আমাকে যে জায়গা দেখানো হলো সেখানে একটা পাকুড় গাছের নিচে একটা শামিয়ানা টাঙিয়ে জিনিসপত্র নিয়ে বসলাম। খেলার সরঞ্জাম যখন গোছাচ্ছি তখন দেখলাম একদল লোক একটা মরা ঘাড়ে করে আনছে মাচানে শুইয়ে। শ্মশান যখন, তখন মরা আসতেই পারে। সববাহী লোকগুলো আমার পাশ দিয়ে যাওয়ার সময় তাদের আমি কার মরা জিজ্ঞেস করাতে তারা বলল ওটা নাকি চালকলের মালিক রাতেশ্যাম সাহার ছেলের দেহ। গতকাল দুপুরে চালের গুদামে বস্তার আড়ালে লুকিয়েছিল একটা খড়িস কোকড়া। চালের বস্তা সরাতে যেতেই ছবল মেরেছে। লোকগুলো পোড়াবার জন্য নয়, কাল ভৈরবের কাছে ছেলেটাকে নিয়ে যাচ্ছে, যদি তিনি শেষ পর্যন্ত ছেলেটার জীবন ফেরাতে পারেন সেজন্য। কথাটা শুনে আমি মনে মনে হাসলাম। একবার কেউ মারা গেলে কি তার জীবন ফেরে? তবে কুসংস্কার বশত গ্রামগঞ্জে সাপে কাটা মরাকে এমনই অনেক সময় ওঝা, গুণিন, তান্ত্রিকদের কাছে নিয়ে যাওয়া হয় প্রাণ ফেরানোর জন্য। যদিও আমি মুখে কিছু বললাম না তাদের। ট্রেনটা বেশ জোরে ছুটছে, সম্ভবত লেট টাইমটা পুষিয়ে নেবার জন্য। খেলাও চলছে। বেশ কয়েকটা চাল দিয়ে সত্যচরণ আবার বলতে শুরু করলেন তার কথা। হ্যাঁ, যা বলছিলাম, ছেলেটার মরা কাঁধে লোকগুলো চলে যাওয়ার পর আমি আমার চোঙাটা ফুঁকতে শুরু করলাম। দুপুর হবার সঙ্গে সঙ্গে মেলায় লোক জমতে শুরু করেছে। চোঙার শব্দে একজন দুজন করে আমার কাছেও লোক জমতে শুরু করলো, আর আমিও খেলা দেখাতে শুরু করলাম। রুমালের খেলা, তাসের খেলা, হাত সাফাইয়ের খেলা। এক সময় খেলা বেশ জমে উঠল। বেলা গড়াতে লাগলো বিকালের দিকে, কিন্তু বিকাল 4টে নাগাদ হঠাৎই ধীরে ধীরে আকাশ কালো হতে শুরু করলো। ভরা বিকেলেই যেন নামতে শুরু করলো রাত্রির অন্ধকার। খেলা ভেঙে গেল। লোকজন মাঠ ছেড়ে সব ছুটল আসন্ন বৃষ্টির হাত থেকে মাথা বাঁচানোর জন্য। আমিও আমার জিনিসপত্র গুটিয়ে কোথাও পালাবো ভাবছিলাম, কিন্তু তার আগে বৃষ্টি নেমে গেল। ওহ, সে কি প্রচণ্ড বৃষ্টি, আর তার সাথে কান ফাটানো বাজের গর্জন। পৃথিবী যেন রসাতলে যাবে। পাকুড় গাছটার গুড়ির নিচে খোদলের মতো একটা জায়গাতে কোনো রকমে জিনিসপত্র আগলে ধরে বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করতে লাগলাম আমি। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা বৃষ্টি থামার বিরাম নেই। অমন বৃষ্টি জীবনে কোনোদিন দেখিনি। সত্যি অন্ধকার নেমে গেছে তখন। আমি গাছের তলাতেই বসে রইলাম। তখন আনুমানিক রাত 8টা বাজে। বৃষ্টিটা মৃদু ধরে এলো। আমি ভেবে নিলাম এই সুযোগে আশ্রয় খুঁজে নিতে হবে। কাছাকাছি গ্রামে কারোর বাড়িতে বা মন্দিরের চাতালে যদি আশ্রয় পাওয়া যায়। আমি ইতিমধ্যে জলের ছাঁটে প্রায় ভিজেই গেছি।
কর্তব্য স্থির করে আমি উঠে দাঁড়াতে হঠাৎ আমার সামনে এসে দাঁড়ালো একটা লোক। বিদ্যুতের আলোতে আমি দেখলাম তাকে। রক্তাম্বর পরা, জটাজুটোধারী একটা লোক। গলায় হাতে অনেকগুলো তাবিজ কবজ আছে। একটা কচু পাতা সে নিজের মাথায় হাতার মতো ধরে রেখেছে। আমার উদ্দেশ্যে সে প্রশ্ন করল, কোথা থেকে এসেছো তুমি? আমি তাকে আমার পরিচয় দিয়ে জানতে চাইলাম, এখানে রাত কাটাবার জন্য কোনো আশ্রয় আছে? আমার কথা শুনে লোকটা একটা অদ্ভুত প্রশ্ন করল, তুমি দাবা খেলতে জানো? আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ, অল্প স্বল্প জানি। কেন বলুন তো? লোকটা জবাব দিল, ওই যে শ্মশানের শেষ মাথায় আমার বাড়ি। আজ রাতে আমি দাবা খেলার জন্য একটা লোক খুঁজছি। আমার ঘরে গিয়ে দুজনে দাবা খেলে রাতটা কাটানো যেতে পারে। এত রাতে কোথায় আশ্রয় খুঁজতে যাবে? অপরিচিত লোককে হয়তো কেউ আশ্রয় দেবে না। বর্ষার বৃষ্টি আবারও জোর হতে পারে। এই তবে সেই শ্মশানচারী কালভৈরব তান্ত্রিক। আমি অবশ্য এদেরকে বিশেষ ভয়টয় পেতাম না। তাছাড়া সামান্য কিছু খুচরো টাকা পয়সা ছাড়া এমন কিচ্ছু নেই যে সে হাতিয়ে নিতে পারে। লোকটার কথায় বরং হাতে চাঁদ পেয়ে আমি বললাম, আমার কোনো আপত্তি নেই, চলুন তবে। কোথায় যেন একপাল শিয়াল ডেকে উঠল। গাছের তলা ছেড়ে বাক্স কাঁধে শ্মশানের পোড়া কাঠ মারিয়ে আমি চললাম কালভৈরবের ডেরার দিকে। এই বলে থেমে গেলেন সত্যচরণ। জাদুকর সত্যচরণের গল্প শুনতে শুনতে একটু মনোসংযোগ নষ্ট হয়েছিল চন্দনের। একটা ভুল চাল দিয়েছিল সে। আবার সেই সুযোগটাকে কাজে লাগিয়ে সত্যচরণ একটা গজ দিয়ে চন্দনের মন্ত্রীটাকে উড়িয়ে দিলেন। উভয় পক্ষকে কিছু সময় ধরে নিশ্চুপভাবে গুটি চালার পর আবার তার অসমাপ্ত কাহিনী শুরু করলেন সত্যচরণ প্রতিদ্বন্দ্বী। কালভৈরবের পেছন পেছন তার ডেরাতে গিয়ে ঢুকলাম আমি। একটাই ঘর, তবে ঘরের একপাশে দরমার বেড়া দিয়ে একটা পার্টিশন করা আছে। ঘরের মধ্যে একটা কুপি জ্বলছে। মাটির মেঝেতে একটা তালপাতার মাদুর বেছানো। ঘরের মধ্যে যেন কেমন একটা মৃদু পুতিগন্ধ আছে। মাদুরটা দেখে তান্ত্রিক আমাকে বললেন, তুমি ওখানে বসো, আমি দাবাটা আনি। এই বলে তিনি দরমার বেড়ার উপাসে চলে গেলেন। বাক্সটা মেঝেতে নামিয়ে মাদুরে বসলাম আমি। আর তারপরে আমার চোখ পড়ল ঘরের একপাশে মাটিতে শোয়ানো একটা চাদর ঢাকা দেহের উপর। কাপড়ের তলা থেকে তার পায়ের পাতা দুটো শুধু বেরিয়ে আছে। আর সেই ফোলা পায়ের পাতা দেখে আমার মনে হলো ওটা কোনো মৃতদেহই হবে। আমি সাহসী, কিন্তু ওই মৃতদেহটা দেখে বুকটা কেমন যেন ছাত করে উঠল। ঠিক এই সময় বেড়ার ওপাশ থেকে দাবার ছক আর গুটির বাক্স নিয়ে বেরিয়ে এলেন কালভৈরব। সম্ভবত আমার মনের ভাব পাঠ করেই তিনি বললেন, ওটা একটা 14 বছরের কিশোরের সাপে কাটা দেহ। আমার কাছে দিয়ে গেছে। ওর বাবা বলেছে ওকে যদি আমি বাঁচিয়ে তুলতে পারি তবে এখানে একটা শ্বেত পাথরের মন্দির বানিয়ে দেবেন। বাবাকে নাকি বড় ভালোবাসত ছেলেটা। বুঝলাম এই সেই দেহটা সকালে যে দেহ বয়ে আনতে দেখেছিলাম আমি। কথাটা জানিয়ে আমার সামনে মাদুর পেতে বসে পড়লেন কালভৈরব। দাবার ছক আর ঘুটিগুলো দেখে আশ্চর্য হয়ে আমি বললাম, ঘুটি আর ছকগুলো খুব অদ্ভুত তো। কালভৈরব মৃদু হেসে বললেন, এ হলো আমার দাবার ছক। ছকটা দিয়ে ডামরুদের সাথে দাবা খেলি আমি, অর্থাৎ অপদেবীদের সাথে। তবে এখন তোমার সাথে খেলবো।
ছকটা কালো শেয়ালের চামড়ার, ঘুঁটিগুলো মানুষের হাড়ের, আমিই বানিয়েছি। অপদেবীদের সাথে তান্ত্রিক এই ছকে খেলেন কিনা সে সম্বন্ধে আমার মনে সন্দেহ থাকলেও, তবে শেয়ালের চামড়ার ছক, মানুষের হাড়ের ঘুঁটি, কিছুটা তফাতে কাপড় ঢাকা ছেলেটার লাশ, সব মিলিয়ে কেমন যেন একটা অস্বস্তি তৈরি হলো আমার মনে। তবে তখন তো আর উঠে আসা যায় না। আর এই দাবার ছকের আর ঘুঁটিগুলোর কথা শুনে আমার যেন মনে হলো আমার গুরুদেব হংসরাজ যেন আমাকে কি একটা গল্প করেছিলেন এমন একটা দাবার ছকের ব্যাপারে। তবে তৎক্ষণাৎ গল্পটা এলো না আমার মাথায়। বাইরে আবার প্রবল মেঘ গর্জনের সাথে সাথে প্রবল বৃষ্টিপাত শুরু হলো। খেলা শুরু করলাম আমরা। ধীর গতিতে চাল দিতে শুরু করলাম দুজনেই। কিছুক্ষণ পরই আমি বুঝতে পারলাম কালভৈরব পাক্কা দাবাড়ু। একটার পর একটা খুঁটি খাচ্ছেন তিনি, আর তারপরই কয়েক মুহূর্তের জন্য ঘাড় ফিরিয়ে তাকাচ্ছেন মরাটার দিকে। চাল দিতে দিতে আমার মনের ভেতর কেমন জানি খালি এ প্রশ্নটা ঘুরপাক খেতে লাগলো, হংসরাজ যেন কি বলেছিলেন আমাকে। খেলা এগিয়ে চলল, বাইরে বেড়ে চলল রাত। খেলা তখন প্রায় শেষের পথে। আমার অর্ধেক খুঁটি খেয়ে কালভৈরব চারপাশ থেকে চেপে ধরেছেন আমাকে। বাইরের শ্মশান থেকে এক পাল শেয়াল হঠাৎ করুণ স্বরে ডেকে উঠল, আর তার সাথে সাথেই আমার মনে পড়ে গেল এই দাবার ছকের সম্বন্ধে গুরুদেবের কাছে শোনা কথা। মনের ভেতর চমকে উঠলাম আমি, মাথা ছিমছিম করে উঠল আমার। বুঝতে পারলাম এ খেলাতে যেভাবেই হোক আমাকে জিততেই হবে, নইলে সমূহ বিপদ। রাজাকে মারার আগে আমার একটা ঘোড়া মেরে যেই না মরাটার দিকে তাকিয়েছেন, অমনি আমি হাত সাফাই করে দুটো মোক্ষম ঘুঁটি সরিয়ে নিলাম। কাজটা আমাকে তখন করতেই হতো, এছাড়া কোনো পথ ছিল না। কালভৈরব তন্ত্রসিদ্ধ হতে পারেন, ডামুরিদের নিয়ে দাবা খেলতে পারেন ঠিকই, কিন্তু হাত সাফাইয়ে হংসরাজের শিষ্য আমি। হাত সাফাই আমার পেশা, কাজেই কালভৈরব ব্যাপারটা ধরতে পারলেন না। আর এর পরের দানি দুটো ঘুঁটি সরিয়ে ফেলার সদ্ব্যবহার করে আমি কিস্তিমাত করে দিলাম কালভৈরবকে। কালভৈরব প্রথমে তাকালেন আমার দিকে। তার দৃষ্টি বলে দিচ্ছে তিনি যে হেরে গেছেন তা যেন ঠিক বিশ্বাসই করতে পারছেন না। বিস্ফারিত তার চোখ। আর এরপরেই তিনি নিজের বুকের বাদিকটা খামচে ধরলেন। থরথর করে প্রচন্ড ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠল তার শরীর। তার জিভটা যেন বাইরে বেরিয়ে আসতে লাগলো। কয়েক মুহূর্তের মধ্যেই এক পাশে গড়িয়ে পড়লেন তিনি। আমি সঙ্গে সঙ্গে তার শরীরের উপর ঝুঁকে তার বুকে হাত দিয়ে বলতে লাগলাম, কালভৈরব, আপনার কি হলো? চোখ খুলুন। আর তারপরেই তার নাড়ি টিপে আমি বুঝতে পারলাম কালভৈরব তান্ত্রিক আর কোনোদিনই জাগবেন না, মারা গেছেন তিনি। কালভৈরবের হাতটা আমি মাটিতে নামিয়ে রাখছি, ঠিক সেই মুহূর্তে একটা খড়খড় শব্দ শুনে এক পাশে তাকালাম আমি। যা দেখলাম তাতে আমার শরীর রক্তহীন হয়ে গেল, যেন পাথর হয়ে গেলাম আমি। দেখলাম কাপড় সরিয়ে উঠে বসেছে সেই ছেলেটা, বাঁশি মরার মতো তার ফোলা ফোলা মুখ, সাপে কাটলে মুখ দিয়ে যে গেজা বেরোয় তা শুকিয়ে সাদা হয়ে লেপ্টে আছে ঠোঁটের কোণের দুপাশে। চোখের মনির দৃষ্টি ফেরেনি তখনও, স্থির ঘোলাটে চোখ তার। দুলতে দুলতে তন্দ্রাচ্ছন্ন হয়ে উঠে দাঁড়ালো সেই বিভৎস মূর্তি, যেন অনেক দূরের ঘুমের দেশ থেকে সে ফিরে এসেছে। টলতে টলতে আমার পাশ কাটিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালো সেই মূর্তি। বাইরের দিকে তাকিয়ে সে বলল, বাবা, তুমি কোথায়? আমি তোমার কাছে যাব। তার সে আর্তনাদ যেন কাঁপন ধরিয়ে দিল আমার শরীরে।
এ তো কোনো কিশোরের কণ্ঠস্বর নয়, এ তো তান্ত্রিক কালভৈরবের ভরাট গলা, যে আমার সামনে মাটিতে পড়ে আছে। বাবা, তুমি কোথায়, তুমি কোথায়? বলতে বলতে এরপর প্রবল বর্ষণের মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে গেল ছেলেটা। বিদ্যুৎ চমকে মাঝে মাঝে দেখা যেতে লাগলো তার চলমান দেহটা। তারপর সে হারিয়ে গেল অন্ধকারের মধ্যে। কালভৈরবের আত্মা নিয়ে প্রাণ ফিরে পেল ছেলেটার দেহ। আমার ধাতস্থ হতে কিছুক্ষণ সময় লাগলো, আর আমিও এরপর সেই ঘরের মধ্যে কালভৈরবের মৃতদেহ ফেলে রেখে আমার বাক্স নিয়ে বৃষ্টির মধ্যেই সোজা ছুটলাম স্টেশনের দিকে। হ্যাঁ, ঘর থেকে বেরোবার আগে আমি বাক্সের মধ্যে ভরে নিয়েছিলাম এই দাবার ছক আর খুঁটিগুলো। এগুলো তো আর কোনো কাজে আসতো না। গল্প শেষ করলেন সত্যচরণ। চন্দন এতক্ষণ ধরে দাবা খেলতে খেলতে তার এই অদ্ভুত বিস্ময়কর গল্প শোনার পর বিস্মিতভাবে জানতে চাইল, কিন্তু আপনাদের দুজনের দাবা খেলার সাথে কালভৈরবের মৃত্যু বা ছেলেটার বেঁচে ওঠার সম্পর্ক কি? জাদুকর সত্যচরণ বললেন, আছে আছে। আমার গুরু হংসরাজের মুখ থেকে আমি প্রথম শুনেছিলাম এই ছকের গল্প। তার বলা এই ছকের গল্প কালভৈরবের সাথে খেলার সময় মনে পড়ে যাওয়াতে দাবার ঘুটি হাত সাফাই করে সে যাত্রায় বেঁচে গিয়েছিলাম আমি। নইলে হয়তো শিকারপুরে কোনো চালের আড়তে অন্যের শরীরে জীবন কাটাতে হতো আমাকে। হংসরাজ আমাকে এই ছকের ব্যাপারে যা বলেছিলেন তা হলো, বিশেষভাবে প্রস্তুত এই দাবার অথবা পাশার ছককে বলে প্রেত ডামরি ছক। তন্ত্র সাধনার মাধ্যমে প্রস্তুত এই ছক নিয়ে মৃতদেহের পাশে খেলতে বসতে হয়। খেলাতে যে পরাজিত হয় তার আত্মা প্রবেশ করে মৃতদেহের শরীরে, জীবন ফিরে পায় দেহ। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন আমাকে নিয়ে কেন দাবা খেলতে বসেছিলেন কালভৈরব। কথাগুলো বলে দাবার শেষ চালে চন্দনকে কিস্তিমাত করে সত্যচরণ জিজ্ঞেস করলেন, কেমন লাগলো গল্পটা? চন্দন বলল, বেশ ভালো, তবে এমনও তো হতে পারে যে কালভৈরব হার্ট অ্যাটাক করে হঠাৎ মারা গেছিল, আর ছেলেটা হয়তো আসলে জীবিতই ছিল। পরে খোঁজ নিয়েছিলেন ছেলেটার। ছক আর দাবার গুটি গুছিয়ে বাক্সে ভরে জাদুকর সত্যচরণ প্রতিদ্বন্দ্বী বললেন, পাগল নাকি, জীবনে আর শিকারপুর মুখো হইনি। যদি সে আমাকে চিনে ফেলে, পরে ঘুটি সরানোর ব্যাপারটা বুঝতে পেরে থাকে, এই ভয়ে সেদিকে যায়নি। এই বলে চুপ করে গেলেন তিনি। চন্দন আর কোনো তর্ক করল না তার সাথে, চুপ করে জানলার বাইরে তাকিয়ে রইল। দুরন্ত গতিতে ছুটে চলেছে ট্রেন। শেষ রাতের দিকে বর্ধমানের কাছে গাড়ি পৌঁছতে সত্যচরণ উঠে দাঁড়িয়ে বাক্সটা তুলে নিয়ে হেসে বললেন, আমি বর্ধমানে নামবো। আগামীকাল একটা শো আছে। কলকাতাতেই তো আমাদের দুজনের বাড়ি, কার্ডে ঠিকানা লেখা আছে। চলে আসুন একদিন আমার বাড়ি। আমার এই বাক্সে আরো এমন অনেক অদ্ভুত গল্প আছে। চন্দন হেসে বলল, হ্যাঁ, আসবো। তার জাদুকরি গল্পের বাক্স নিয়ে বাইরে বেরিয়ে গেলেন সত্যচরণ প্রতিদ্বন্দ্বী। আজকের মতো গল্প শেষ হলো। গল্প ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতে হবে, তাহলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। ঈশ্বরের কাছে সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, এবং সেই সঙ্গে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন গল্প নিয়ে।